আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিক চালু হওয়ায় সকাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে কমেনি ভোগান্তি। গাজীপুরের কালিয়াকৈরে শিল্প কলকারখানায় প্রতিদিন প্রায় 25 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট। এ কারণে প্রায় 15টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাণিজ্যিক ও আবাসিক পর্যায়ে গ্রাহকদের মাঝে। ফেনীতে গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন চালকরা। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, আর বাসাবাড়ির চুলায় জ্বলছে না আগুন। গ্যাস সংকটে ভোগান্তিতে জামালপুরের গ্রাহকরাও। এদিকে লোডশেডিং এর কারণে ভোগান্তি বেড়েছে নেত্রকোনা, ফেনী সহ বিভিন্ন জেলার মানুষের। দৈনন্দিন যে প্রোডাকশন আছে, প্রোডাকশন ব্যাহত হচ্ছে। 10 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ গ্যাস থাকে। আমরা 2 দিন যাবত এখানে আসছি, আমি আরো অনেকে আছে 3 দিন ধরে আইছে, মনে করেন গ্যাস পাইতেছে না। এভাবে দিনের পর দিন পাম্পে বসে আছি, যে কারণে আমাদের সংসার চালাইতে কষ্ট হইতেছে। রাতের দিকে কারেন্ট থাকে না, রাতের দিকে যেহেতু পড়ালেখা করবো তার সুযোগই নাই। গ্যাস সংকট মোকাবেলায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে স্বাভাবিক হতে প্রায় 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে কৃষি উন্নয়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। সাময়িকভাবে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে মালয়েশিয়ার সাথে আলাপ করে এলএনজি নিয়ে আসার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এই বাস্তবতাটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেই এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আপনাকে দিতে হবে। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কি? বিগত আওয়ামী সরকার শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের টাকাও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, 18 বছর ধরে লুটপাট করে লক্ষ কোটি টাকা পাচার করেছে ফ্যাসিবাদী সরকার। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া স্বাস্থ্য খাতের দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের ফলে পিছিয়ে পড়েছে দেশের স্বাস্থ্য সেবা খাত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র অনুকূলে বিশেষ বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী পাঠ করার জন্য। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকদের টাকাও লুটপাট করতে ছাড়েনি বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। শিক্ষকদের নিজস্ব টাকা 22,000 কোটি টাকা, এটা ব্যাংকে গচ্ছিত ছিল, সে ব্যাংক দখল হয়ে গেছে এবং সেখান থেকে ব্যাংক লুটপাট হওয়ার কারণে। দুপুরে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। চলতি বছরের বাজেট তারই প্রমাণ। প্রতিনিয়ত চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা যে পরিবর্তন আসা দরকার, যেন সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা পৌঁছে যায়, এবং সেই অঙ্গীকার থেকেই আমাদের বাজেটে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ স্বাস্থ্য খাতে এবছর বাজেট ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড় সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সব ধরনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। হাসপাতালের চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যত রকম বাধা, যত রকম বৈষম্য, যত রকম প্রয়াস হোক না কেন, সেই প্রভাবশালী সমস্ত রাজনীতিবিদদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় সেটা আমরা নির্মূল করবই। ঢাকার আশুলিয়ায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, যুব ও যুব নারীদের উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার। আমরা চাই যে ভালো কাজের জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। এদিকে যশোরের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য ঘোচাতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই শিক্ষকদেরকে একটি সচ্ছল জীবন দিতে চাই এবং তাদেরকেও আমরা প্রশিক্ষিত করতে চাই, যাতে করে তারা শিক্ষার্থীদেরকে যথাযথভাবে তৈরি করতে পারে।
যশোরের ২,৭৯১ জন বেসরকারি শিক্ষক কর্মচারীকে ৮৭,৮,৭৫,০০০ টাকা প্রদান করা হয়। সুলাইমান কবির, RTV। দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষে গাজীপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ময়মনসিংহ নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই জেলার ভালুকায় উপজেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে একটি মিছিল বের করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পটুয়াখালীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। চট্টগ্রামে প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতারা। বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আন্দোলনে তার ভূমিকা নিয়ে বরিশালে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই জেলার বাবুগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দিনাজপুরের হিলিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। সাকিব আল হাসান, RTV। ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর রমজান আলী নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় নিহতের স্বজনরা জানান, গত ৪ দিন আগে নিখোঁজ হন ট্রাকের হেলপার রমজান আলী। নিখোঁজের পর ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে আজ দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এদিকে টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে জয়পুরহাটের খেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পটুয়াখালীর গলাচিপায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সকালে উপজেলার আমখোলা ইউনিয়নে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, হাইকোর্টের রায় নিজের পক্ষে দাবি করে মজিবুর তালুকদার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে সেলিম মৃধা ও তার লোকজন বাধা দেন। এ সময় জমিতে থাকা ট্রাক্টর ভাঙচুরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেলিম মৃধা জানান, উপজেলা প্রশাসন ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে মজিবুর লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করে। মাদারীপুরের কালকিনির দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে পৌর এলাকার গোপালপুরে অবস্থিত মাদ্রাসার সামনে থাকা বৈঠকখানায় বিস্ফোরিত হয় ককটেলটি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। এদিকে যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা নামে একজন আহত হয়েছেন। বেলা ১১টার দিকে পৌরসভার মদকুল নাথপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বাড়িওয়ালা আন্টি যত নিষেধ করছে, তখন ওরা ওই জায়গায় রাখা দিছে। এর মধ্যেই ওরা এখানে ৪-৫ জন ছিল সিঁড়িতে বসা, এর মধ্যে এটা মানে বাষ্ট হয়ে যায়। আহত হয়েছে আপনার আবিদা, তারপর হচ্ছে মিনহা, তারপর জান্নাত, সুলতানা, মাইমুনা। আজকে সকাল 10:30টার দিকে আমাদের এখানে মোসাম্মদ জান্নাত আক্তার নামে একজন মাদ্রাসা শিক্ষার্থী এসে চিকিৎসা নেন। তিনি বোম্ব এক্সপ্লোশনের রোগী ছিলেন এবং বিস্ফোরণে তার কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, কিন্তু স্টেবল থাকার কারণে আমরা রোগীকে চিকিৎসাতে বাসায় পাঠিয়ে দিই। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সের টাকা গণনা চলছে। ৩টি ডেগ ও 3টি বড় দান বাক্স খোলার পর সকাল 10:30টার দিকে শুরু হয় গণনার কাজ। এ নিয়ে তৃতীয় দফায় চলছে টাকা গণনা। এর আগে গত 22 জুন ও 11 জুলাই প্রকাশ্যে দান বাক্স খুলে টাকা গণনা করা হয়। পিরোজপুরের বেলুয়া নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্য
ভেলা বাইচ প্রতিযোগিতা। নৌকার পরিবর্তে ভেলা বাইচ দেখতে বেলুয়া নদীর পাড়ে ভিড় করেন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। ব্যতিক্রমী এই প্রতিযোগিতা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। কলাগাছ দিয়ে তৈরি একটি ভেলায় 2 জন করে প্রতিযোগী 32টি ভেলা নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন। এ ভেলা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ উৎসব ও সামাজিক মিলন মেলা। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আর টিভির সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।